ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া হক। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে ফুল শিল্পের ভবিষ্যৎ কতটা, এই প্রসঙ্গে। আর এই নিয়ে আজ আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফারজানা নাসরিন। ডক্টর ফারজানা, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে এই যে ফুল, এখন আসলে আমরা যারা সচ্ছল বা যারা সচ্ছল বাংলাদেশে বা রাজধানীতে বা সারা দেশ জুড়ে, তাদের জীবনে খাওয়া দাওয়া বা দৈনন্দিন যে জীবনযাত্রা রয়েছে, সেখানে আসলে আমরা কিন্তু ফুলকেও কিন্তু আলাদা করে ভাবতে পাচ্ছি না। আমাদের বেঁচে থাকার একটা উপজীব্যে পরিণত হয়েছে ফুল। সেক্ষেত্রে আপনি আপনার কি মনে হয় যে চাহিদাটা তৈরি হয়েছে কতগুলো বিগত বছরগুলোতে, বাংলাদেশে ফুলের যে চাহিদা হয়েছে, শোক দিবস থেকে শুরু করে জন্মদিন পর্যন্ত, কিংবা আমরা যদি বিভিন্ন অনুষ্ঠানের কথা বলি, উৎসবের কথা বলি, পার্বণের কথা বলি, সব জায়গাতেই ফুলের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আপনার কাছে শুরুতে আমি যে জানতে চাই সেটা হলো যে এই যে চাহিদা, মানুষের যে চাহিদা, সেটার সাথে তাল মিলিয়ে আমরা আসলে ফুল উৎপাদনে কতটুকু সফল হয়েছে। আসলে একটা শিল্প যখন আস্তে আস্তে এগোতে থাকে, তখন আসলে চাহিদার উপর চাহিদাটা অবশ্যই তার মেইন থাকবে। তো আমরা এগুলোর ব্যাপারটা যদি আসে, আপনি চিন্তা করেন যে আবহমান কাল থেকে কিন্তু আমাদের দেশে ফুলটা চাষ হচ্ছে, কিন্তু তখন কিন্তু বাড়ির আঙিনাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু 80-র দশকে যখন বাণিজ্যিকভাবে এর প্রসার লাভ করে, বেসিক্যালি চিন্তা করেন সেটা হচ্ছে যে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের যে আমরা ফুল চাষে পথিকৃৎ বলি, শের আলী সর্দার, তার হাত ধরে। কিন্তু আপনি এখন দেখেন সারা বাংলাদেশের 20টি জেলায় প্রায় 12,000 হেক্টর জমিতে বেশ কয়েকটা ফুল, যেমন গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, গোলাপ, গাঁদা ইত্যাদি ফুলের উপর ব্যাপকভাবে চাষ হচ্ছে। এবং আপনি দেখেন 3 থেকে 4 লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কাজে। এবং দেখেন আমরা আপনি যে দিবসগুলো উল্লেখ করলেন, আমি এখানে একটা পরিসংখ্যান দিতে পারি। জাস্ট শুধু 2 দিন, জাস্ট ভালোবাসা দিবস, এবছর ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন, যার আগের দিন পহেলা ফাল্গুন উপলক্ষে শুধুমাত্র যশোরের গদখালি উপজেলায় প্রায় 6 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে শুধু 2 দিনে। তো এ থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের পরিস্থিতিটা, শিল্পটা কতটা দ্রুত সম্প্রসারণ হচ্ছে। তো এক্ষেত্রে কি শুধু বিদেশি ফুল যেগুলো আছে সেগুলোর উপরেই জোর দিচ্ছে চাষিরা, নাকি দেশি ফুলকেও সেভাবে উৎসাহিত করা হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে কি, আসলে বাণিজ্যিকভাবে যে ফুলগুলোর কদর বেশি, যেটা আসছে আসলে আমাদের ভেইজে, আমাদের ফুলদানিতে যে ফুলগুলোর লাইফ সাইকেলটা বেশি, আমাদের ফার্মাররা সাধারণত সেদিকে ইমফেসিস দিচ্ছে এই জন্যে যে এগুলোর কদর বেশি এবং ঘরে থাকে। আর অন্যান্য ফুলগুলো যেমন আমাদের দেশীয় ফুলের কিছু হচ্ছে, যেমন আমাদের দোলন চাপা হচ্ছে, পদ্ম হচ্ছে, কামিনী হচ্ছে, পাতা, এখানে ফোলিয়েজ প্ল্যান্টেরও কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে। আমি শুধু ফুল বলবো না, এখানে ফোলিয়েজ প্ল্যান্ট, তারপরে অর্নামেন্টাল প্ল্যান্ট, এখানে ব্যাপক একটা ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমরা শুধু বিদেশি ফুলের উপর কৃষকরা নজর দিচ্ছে কিছুটা বেশি, কিন্তু আমাদের দেশীয় ফুলগুলোর বিশাল সম্ভাবনা রয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন যে আমাদের যে জেসমিন যেটা শ্রেণী, জুই শ্রেণী, যেটা ব্যাপক সুন্দর একটা গন্ধ রয়েছে, রজনীগন্ধার গন্ধ রয়েছে, সেই ফুলগুলাকে নিয়ে কিন্তু যেমন পারফিউম ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার একটা, যদিও এখন পর্যন্ত আমাদের দেশে পারফিউম ইন্ডাস্ট্রি নাই, কিন্তু ব্যাপক সম্ভাবনা আছে। এই ফুলগুলো কি আসলে বাইরে যাচ্ছে? বাইরে গিয়ে কি বিদেশি যে কোম্পানিগুলো আছে তারা কি পারফিউমে ইউজ করছে, এগুলোই ব্যবহার করছে? আসলে আমাদের দেশ থেকে এখনো কিন্তু ব্যাপকভাবে ফুল রপ্তানি হচ্ছে না। যারা পারফিউম তৈরি করছে তারা স্থানীয়ভাবে এই ফুলগুলা, আসলে এই ফুলগুলাই আমাদের যে জেসমিন বিশাল একটা শ্রেণী রয়ে গেছে, সেই জেসমিন শ্রেণী বলেন, তারপরে গোলাপ, যেটা গোলাপের সুন্দর গন্ধ আছে, সেই গন্ধ সম্পন্ন ফুলগুলাকে তারা মেইনলি পারফিউম ইন্ডাস্ট্রিতে ইউজ করছে। আমাদের তো দেশি গোলাপের গন্ধটা বোধহয় একটু বেশি, বিদেশি গোলাপ, হ্যাঁ, দেশি ফুলের গন্ধ বেশি। এখানে আমরা এই ফুলটাকে আমরা পারফিউম ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে সুযোগ রয়েছে। বাট কিন্তু বিদেশি যে গোলাপটা, সেটার আবার ভেজ লাইফটা বেশি। আমি বলতে চাচ্ছি যে আপনি যখন ঘরে একটা ফুলদানিতে রাখবেন, স্থায়িত্ব কম, দেশি ফুলের স্থায়িত্ব, সেগুলো সংরক্ষণের কি কোনো উপায় আছে? হ্যাঁ, সেগুলো আমরা সংরক্ষণ বলতে আমরা বোঝাচ্ছি, যদি আমরা পারফিউম ইন্ডাস্ট্রির দেশি ফুলটা ব্যবহার করি, সেখানে আপনার যে পাপড়ি যেটা, সেটা আপনার যদি আমাদের সেই ধরনের শিল্প গড়ে ওঠে, তখন সেটার সুযোগ সৃষ্টি হবে। আর বর্তমানে দেশীয় ফুলগুলার যে বাণিজ্যিকভাবে চাষাবাদের কিন্তু খুব একটা সুযোগ নেই, কারণ আমার দেখতে হবে যে বাজার চাহিদা কোনটি। কাজে বাজার চাহিদা কিন্তু আমাদের যে ফুলগুলা, যে গোলাপ, যে বিদেশি ফুলটা যেটার লঞ্জিভিটি বেশি, সেই ফুলগুলাই কিন্তু এখন বাংলাদেশে
বেশি গাঁদাটাও কিন্তু হচ্ছে, গাঁদাটা আসলে মেইনলি মালা তৈরির জন্য, এটা কিন্তু কাঠফ্লাওয়ার হিসেবে না। আমরা কাঠফ্লাওয়ার বলতে চাচ্ছি যেটার আপনার ভেজে স্থায়িত্ব আছে, ফুলদানিতে সাজিয়ে রাখা যায় বা একজনের ড্রয়িং রুমে শোভা পায় যে ফুলগুলো, এগুলো আমরা আসলে আপনি গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, অর্কিড, এগুলো স্থায়িত্ব বেশি এবং এগুলো সবকিছু মিলে আসলে বাংলাদেশে যে ফুল চাষের যে বর্তমান অবস্থা সেটা কেমন দেখছেন? অবশ্যই আমি মানে অনেক ব্যাপক, কারণ আমি তো বললাম যে 80 দশকে 30% জমি থেকে শুরু হয়েছিল, সেখানে আজকে 12,000 হেক্টর জমিতে। কাজে এখান থেকে সহজেই অনুমান করা যায় যে একটা কৃষক কিন্তু বুঝতে পারবে যে সেই চিন্তা করবে যে আসলে কোন ফসল করে সে লাভবান হবে। তা আমি বলবো যে অবশ্যই কৃষকরা লাভবান হচ্ছে, আদারওয়াইজ তারা এই বিজনেসে আসতো না। এবং দিন দিন কিন্তু প্রসার বাড়ছে, এরিয়া বাড়ছে, বেশি সংখ্যক কৃষক এই ব্যবসায় ঝুঁকছেন। এবং সবচেয়ে বড় কথা, ফুল হচ্ছে খুব লাভজনক একটা শিল্প। যে আমরা যে এখন পরিসংখ্যান দেখি, আমরা দেখতে পাই যে ফুল শিল্পটা কিন্তু ফুল চাষ করে ধানের চেয়ে 3 থেকে 5 গুণ লাভ বেশি, আবার সবজি থেকে কিন্তু 1.5 থেকে 2 গুণ লাভ বেশি। এখন কৃষক চিন্তা করবে তার জমি যদি ফুল চাষের উপযোগী হয়, তখন সে ইজিলি ফুল চাষে যেতে পারে। আবার কিছু জমি আছে ফুল চাষের জন্য উপযোগী না, তখন সে আদার ক্রপ চয়েস করবে। কাজেই সবকিছু মিলিয়ে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশে ফুল চাষ অনেক গুণ বেড়ে যাচ্ছে। ফারজানা নাসরিন, আপনি যেমনটা বললেন যে ফুল চাষের জন্য কিন্তু একটা আলাদা জমির বিষয় আছে বা মাটির উর্বরতা বা মাটির একটা বিষয় আছে। কি ধরনের মাটি আসলে এই ফুল চাষের জন্য উপকারী? আসলে সব ধরনের জমিতেই ফুল চাষ করা যায়। তো আমরা সাধারণত বেলে দোআঁশ মাটি, যেটা সেই মাটিটি আমরা পছন্দ করি, এবং কিছুটা উঁচু জমি, যে জমিতে পানি জমে এবং রোদ পড়ে। হ্যাঁ, কারণ আমরা জানি যে ফুলের যে কালার ডেভেলপ করার জন্য রোদের প্রয়োজন রয়েছে, আলোর প্রয়োজন রয়েছে। কাজে আমি সেদিক থেকে বলবো যে জমিটাতে একটু উঁচু, পানি জমবে না, এবং যে জমিটা বেলে দোআঁশ মাটি, সেটা ভালো। কিন্তু আমরা এমন আপনি দেখবেন ইদানিং রাজশাহী যে বরেন্দ্র অঞ্চল, সেখানেও কিন্তু সাফল্যজনকভাবে ফুল চাষ হচ্ছে, যেটা সেই মাটিটা কিন্তু কিছুটা ফুল চাষের জন্য ততটা অনুকূল নয়। তারপরেও কিন্তু বৃষ্টির অভাব রয়েছে, সেখানে পর্যাপ্ত পানিও পাওয়া যায় না, কিন্তু আমাদের কৃষকরা সাফল্যজনকভাবে ফুল চাষ করছে। তাদের একান্ত প্রচেষ্টায় আসলে এটা হচ্ছে। যে কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে দেশি ফুলের বিষয়টা নিয়ে আসলে আমার ব্যক্তিগত একটা আছে যে দেশি ফুলের এই চাষটাকে আসলে কিভাবে উৎসাহিত করা যায়। কারণ কিছুদিন আগে এই অনুষ্ঠানে আমি একজন নগর বনায়ন নিয়ে কথা বলছিলাম, তখন দেখা গেল যে উনি বললেন যে রাজধানীতে যদি আমরা দেশি ফুলগুলোকে উৎসাহিত করতে চাই, তাহলে এই যে আমাদের রাস্তার দুপাশে আছে জায়গাগুলো খালি পড়ে আছে, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে এই গাছ লাগানো যায় বা উৎসাহিত করা যায়। আপনার না আসলে দুটো ভিন্ন জিনিস। একটা হচ্ছে আপনি যদি বাণিজ্যিকভাবে ফুলটা কিনে আসতে চান, আর একটা হচ্ছে আমি যদি নার্সারি ব্যবসাটাকে যদি আমি ডেভেলপ করতে চাই, যেখানে আপনি রাস্তার দুই ধারে যে ফুলের গাছের কথা বলছেন, সেগুলো অবশ্যই দেশীয় ফুল দিয়ে, যে আপনি যদি মনে করেন আমাদের যে আছে ফুল, যে জুই শ্রেণী বললাম, তারপরে বিভিন্ন ধরনের গন্ধরাজ আছে, তারপরে মনে করেন দোলন চাপা আছে, শেফালি আছে, কাঁঠাল চাপা আছে, অনেক ফুল আমাদের দেশি ফুল। আসলে আমাদের দেখা যায় যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু নামগুলোও জানে না। হ্যাঁ, তো তাদের সেইগুলো আসলে রাস্তা, আপনি যে বললেন যে এটার উদ্দেশ্যটা একটু ডিফারেন্ট টাইপের, এগুলো কিন্তু আবার কাঠফুল হিসেবে ততটা মানে হবে না, ভ্যালু নাই। কিন্তু আবার অবশ্যই ভ্যালু আছে যদি আমরা আমাদের ল্যান্ডস্কেপ ডেভেলপ করতে চাই, আমাদের এনভায়রনমেন্টকে ডেভেলপ করতে চাই, আমাদের রাস্তার দুই পাশ ডেভেলপ করতে চাই, তাহলে অবশ্যই এই ফুলগুলোর আমাদের প্রয়োজন রয়েছে। ফারজানা নাসরিন, আপনার কাছে আসলে ফুল সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে। তার আগে আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। একটা বিরতি নিয়ে আরো জানবো আপনার কাছ থেকে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি সাথে থাকবেন আমাদের। স্বাগত আবারও কৃষি কথা অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশে ফুল শিল্পের ভবিষ্যৎ কতটা, এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে আজ আমরা আলোচনা করছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফারজানা নাসরিন। ডক্টর ফারজানা, আমরা বিরতিতে যাবার আগে ফুল চাষ নিয়ে কথা বলছিলাম। এই যে ফুল চাষ হচ্ছে এবং প্রান্তিক পর্যায় থেকে কৃষকরা ফুল পাঠাচ্ছেন, এই ফুল চাষের ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের কৃষকরা কি ধরনের সমস্যার তো সম্মুখীন হচ্ছেন নিশ্চয়ই, কি ধরনের
ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আপনারা গবেষকরা কি ধরনের তাদেরকে উপায় বাতলে দিচ্ছেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশের ফুল চাষিরা প্রধান যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তার প্রথমত আমি বলবো যে নতুন নতুন জাতের ফুলের অভাব এবং ভালো মানের বীজ এবং চারা। এক্ষেত্রে আসলে অন্যান্য যে উদ্যানতাত্ত্বিক ফসল আসে, সবজি, ফল এবং অন্যান্য ফসলের তুলনায় ফুল চাষ কিন্তু একটু ভিন্ন, কারণ এখানে এটা প্রোপাগেটিং ম্যাটেরিয়ালটা হচ্ছে অঙ্গজ উপায়ে, এবং অন্যান্য যেখানে অনেক সময় লাগে একটা প্রোপাগেটিং ভেজিটেটিভ পার্ট থেকে আরেকটা ভেজিটেটিভ পার্ট তৈরি করতে সময় লাগে, কাজে এটা কিন্তু এমনি স্পেশাল কেয়ারের দরকার। আর ভালো চারা এবং ভালো মানের বীজের জন্য ফার্মাররা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। আর তারপরে আছে যে উৎপাদন উপকরণের অভাব। আপনি দেখেন একটা ভালো মানের ফুল তৈরি করতে আমাদের বাংলাদেশে 96% ফুল এরিয়া কিন্তু ওপেন চাষ হচ্ছে, কিন্তু এটা কিন্তু উচিত না। ভালো মানের ফুল তৈরি করতে অবশ্যই প্রোটেক্টিভ কাল্টিভেশনে করতে হবে, কিন্তু সেটা কিন্তু আমাদের নাই, কারণ এটার জন্য যে উৎপাদন উপকরণ ইউভি স্টেবিলাইজড পলিফিন যেটা, সেখানে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে কিনে আনতে হচ্ছে। তারপরে স্বল্প সুদের ঋণের জন্য বলতে পারেন আমাদের যে কুলিং ভ্যান, আপনি বলেন এমনি কিন্তু এটা খুব পচনশীল। আমরা যখন যশোরে ফুলটা উৎপাদিত হচ্ছে ঢাকায় আসতে আসতে যে আমাদের যে পরিবহন ব্যবস্থা, তারপরে বাজার, আমাদের এখন পর্যন্ত কিন্তু ঢাকায় কোনো স্থায়ী বাজার তৈরি হয়নি। যদিও কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে চেষ্টা করছেন, তো আমরা হয়তো পরবর্তীতে আসবে। আর এই বিষয়ে যদি বলেন গবেষণা কি করছি, আমরা নতুন নতুন জাত তৈরির জন্য চেষ্টা করছি। সেই জাতগুলোর আগে দেখছি যে আমাদের দেশে উপযোগিতা কতটুকু। একটা ফুল যখন আসলো আমরা তার জার্মপ্লাজম কালেকশন করি, জার্মপ্লাজম কালেকশন করে সেটার উপযোগিতা দেখে আমরা ভ্যারাইটি জাত হিসেবে রিলিজ দেই, এবং সেটার যে প্রপাগেটিং ম্যাটেরিয়াল আমরা কৃষকদের দিতে চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ফুলের প্রোডাকশন টেকনোলজি, ডিটেইল প্রোডাকশন টেকনোলজিটা আমরা রিসার্চ করে বের করি। তার জন্য সার কী পরিমাণ প্রয়োজন, তার প্যাথোলজিক্যাল আসপেক্টে, ইনসেক্ট আসপেক্টে তার কী ধরনের প্রিকশন প্রয়োজন, সব ধরনের একটা গবেষণা করে আমরা সেই সব যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে সম্প্রসারণের মাধ্যমে, সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে আমরা কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, এবং তারা যে ট্রেনিং অর্গানাইজ করে সেখানে আমরা রিসোর্স পার্সন হিসেবে কাজ করি। তাছাড়াও কিন্তু আমরা যে ডিফারেন্ট যে মিডিয়া, বুকলেট, লিফলেট কৃষকদের প্রয়োজনে আমরা এগুলা তৈরি করি এবং এগুলা কৃষকদের মাধ্যমে দিতে চেষ্টা করি। সবকিছু মিলিয়ে আমরা সবসময়, এবং এখন তো আরো আইটির এই যুগে আসলে আমাদের সাথে কৃষকদের সরাসরি যোগাযোগের একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের বাড়ি ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে যখনই কোনো কৃষক কোনো প্রবলেম ফেস করছেন তিনি সাথে সাথে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমরা খুব স্বল্প সময়ের মাধ্যমে তাদেরকে সেই সমাধানটা দিতে চেষ্টা করি। সরাসরি তাদেরকে জানাতে পারছেন? হ্যাঁ, সরাসরি মানে কিছু সময়ের কিছু সময়ের মধ্যে আমরা আবার ফিরতি এর মাধ্যমে আমরা সেটা জানানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে কৃষকরা কি কি ধরনের সমস্যা, এই যে গেল রোগ বালাইয়ের সমস্যা তো নিশ্চয়ই আছে? রোগ বালাইয়ের সমস্যা আছে, যেমন মনে করেন আজকের কথায় যদি আমি বলি যে এখন মানিকগঞ্জ থেকে একজন কৃষক, আমাদেরই একটা বের হওয়ার টেকনোলজি যেমন গ্ল্যাডুলাস, আপনি দেখেছেন গ্ল্যাডুলাসের যে কর্ম, হ্যাঁ এটা যদি আমরা এমনি কৃষকরা ইনটেক কর্ম যে আসতো, হ্যাঁ ফুল কর্মটা ব্যবহার করতো, তা আমাদের একটা টেকনোলজি ছিল এটা হাফ কাট করে আমরা ব্যবহার করতে পারি। এতে প্রচুর পরিমাণ বীজের সাশ্রয় হচ্ছে, যে বাল্ব যেটা আমরা কর্ম বলি গ্ল্যাডুলাসে, আর রজনীগন্ধায় বাল্ব বলি, তো এই কর্মটা প্রচুর পরিমাণ কর্ম সাশ্রয় হচ্ছে। তো আজকে ধরেন একজন ফার্মার আমাকে ফোন দিলেন যে আমার এইটাতে দেখা যাচ্ছে যে কিছু চারা দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে কর্মটা কাটলেন সেখানে সাইজটা কেমন ছিল। এখানে কিন্তু বড় একটা ফ্যাক্টর সাইজ, আমি যদি খুব ছোট সাইজগুলোকে কেটে ফেলি সেখানে কিন্তু গাছটা অবভিয়াসলি আমার উইক হবে। তখন উনি বলল যে হ্যাঁ আপা, কিছু আমার ছোট ছিল। তাই আমি বললাম আপনি কখনো ছোটগুলাকে কাটবেন না, ছোটগুলো সবসময় আপনি ইনটেক রাখতে চেষ্টা করবেন, যেটা বড় সাইজ সেগুলো কেটে কেটে লাগাতে পারবেন। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই প্রিকশন নিয়েছিলেন কিনা, সে বলল যে প্রিকশন নিয়েছি। তো এইভাবে আমরা ফোনে সবসময় আমরা চেষ্টা করি যে এই জিনিসগুলো আসলে প্রশিক্ষণের মাধ্যমে ফুল চাষীদেরকে জানানো। প্রশিক্ষণ তো দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন আপনি জানেন ইদানিং যে বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের অর্থায়নে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে একটা প্রকল্প ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেখানে আমি ন্যাশনাল ফ্লোরিকালচার স্পেশালিস্ট হিসেবে কাজ করেছিলাম। তো এখানে হয়েছে কি যে ওই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে ট্রেন্ড আপ করার জন্য আমাদের মতো রিসোর্স পার্সনদেরকে ওরা সবসময় নিয়ে আসতো, এবং আমি তো কাজই করেছি 18 মাস লিয়েনে, সেখানে আমরা দিতে চেষ্টা করেছি। তাছাড়াও তারা স্বল্প সুদে যে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে, তারপরে ডেমনস্ট্রেশন প্লট, তারা এখানে একটা বড় অঙ্কের টাকা ছিল কৃষকদের মাঠে ডেমনস্ট্রেশন প্লট, যাতে একজন কৃষকের ডেমনস্ট্রেশন প্লট দেখে আদার কৃষকরা বুঝতে পারে যে কেমন করে একটা ফুল
ভালোভাবে চাষাবাদ করতে হয়, কতটুকু সার দিতে হয়, কিভাবে সমস্ত প্রোডাকশন টেকনোলজিটা তারা দেখতে পাচ্ছে। এইভাবে কিন্তু কিছু সহযোগিতা তাদেরকে করা হচ্ছে, সেটা গবেষণা পর্যায়ে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এবং আদার যে আমাদের ইউএসআইডি, এআইডি আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বললাম, এবং আদার কিছু এনজিও আছে যে যারা ফুল চাষিদের নিয়ে কাজ করার জন্য বর্তমানে এগিয়ে আসছে। তো ডক্টর নাসরিন, আপনি তো অনেক দিন থেকে আসলে এই এর সাথে যুক্ত আছেন, ফুল চাষের গবেষণার সাথে যুক্ত আছেন। বাংলাদেশে ফুলের উৎপাদন কিংবা ফুলের চাহিদা এসব কিছু মাথায় রেখে আপনার কি মনে হয় বাংলাদেশে ফুলের ভবিষ্যৎটা কি আসলে ফুল চাষের? আসলে ভবিষ্যৎ যদি বলেন তা আমি বলবো বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল, কারণ আমাদের সবচেয়ে বড় কথা বাংলাদেশের আবহাওয়া এবং মাটি ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। তারপরে রয়েছে আপনার লো লেবার কস্ট এবং প্রোডাকশন কস্ট, যে কারণে এদেশে ফুলকে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার শুধু ব্যাপক সম্ভাবনা আমি দেখছি। আর আপনি যদি চিন্তা করেন যে উন্নত দেশগুলোর দিকে তাকান, সেখানে নেদারল্যান্ড আজকে ফুলের যে বাজার, বিশ্ব ফুলের বাজারকে ডমিনেট করছে, কিন্তু সেই নেদারল্যান্ডে দেখেন তাদের ল্যান্ডের কস্ট অনেক বেড়ে যাচ্ছে, তাদের লেবার কস্ট বেশি, পাশাপাশি কিন্তু তাদের এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন যেটা আমরা বলি সেটাও কিন্তু কিছুটা হচ্ছে। সেই দিক থেকে নেদারল্যান্ড কিন্তু যদিও বিশ্ববাজার ডমিনেট করছে এখন পর্যন্ত, কিন্তু তাদের যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, সেখানে আপনার 2003 সালে ছিল সে 58% ডমিনেট করছিল শেয়ার ফুলের বাজার, আর সেই 2013-তে এসে তারা 52-তে নেমে গেছে, গ্রাজুয়ালি কিছুটা কমছে। এবং সেই জায়গাগুলো কারা দখল করেছে? সেই জায়গাগুলো দখল করেছে আপনি কলম্বিয়া, ইকুয়েডর, কেনিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলো। সেক্ষেত্রে গবেষণার একটা বিষয় চলে আসে, তো বাংলাদেশে কি এরকম কোনো গবেষণার ইনস্টিটিউট আছে যে ফুল নিয়ে গবেষণা করবে? অত্যন্ত আশার কথা যে আসলে ফুলের যে অপার সম্ভাবনার কথা বিবেচনা রেখেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা ফুল গবেষণা কেন্দ্র, পূর্ণাঙ্গ একটা ফুল গবেষণা কেন্দ্র স্থাপনের একটা বিষয় প্রক্রিয়াধীন আছে। আমি মনে করি যে এটা যদি ফুল গবেষণা কেন্দ্র স্থাপন হয়, অদূর ভবিষ্যতে অবশ্যই কৃষকদের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে এবং ভবিষ্যৎ ফুল শিল্প অনেকটা এগিয়ে যাবে। ডক্টর ফারজানা নাসরিন, আমরাও আশা করি যে বাংলাদেশে ফুল চাষ এবং ফুলের সম্ভাবনা দিনকে দিন আরো উৎসাহিত হবে এবং আরো বৃদ্ধি পাবে। আজ সময় শেষ করতে হচ্ছে এখন। আপনাকে ধন্যবাদ অনেক। আপনাকে অনেক ধন্যবাদ, আর ডিবিসি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আর এই ছিল আমাদের কৃষি ভিত্তিক অনুষ্ঠান আজকের কৃষি কথায়। আমাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফারজানা নাসরিন। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।